প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের স্বাগতম জানাই আমাদের গ্রাম্য বাংলা সমসাময়িক বিষয় নিয়ে নতুন আয়োজন গ্রাম্য টক শোতে। আজ আমরা কথা বলবো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, শিক্ষকদের আন্দোলন, কারণ, ভবিষ্যৎ ও চ্যালেঞ্জ নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন আমার প্রিয় বন্ধু পারুজ আলম, তরুণ বিশ্লেষক। পারুজ ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বর্তমানে বাংলাদেশে যে শিক্ষক আন্দোলনটা হইতেছে, যে তাদের দাবি দাবা, তারা বলতেছে যে বেতন কাঠামো, তারপর কর্ম পরিবেশ, শিক্ষার মান উন্নয়ন, এই আন্দোলনটা কতটুকু যুক্তিযুক্ত আপনার থেকে মনে হয়? রিঙ্কু ভাই, আসলে বলতে কি, বর্তমান আমরা একটা ভাঙাচোরা দেশে অবস্থান করতেছি। বিশাল একটা আন্দোলন গেল, অর্থনৈতিক উপর একটা ধকল গেল, তারপরে এই সরকার স্টাবলিশ হওয়ার পর থেকে বারবার নানা শ্রেণীর মানুষের আন্দোলন। তার মধ্যে শিক্ষা হচ্ছে আমাদের জাতির বিবেক। তারা এটা বোঝা উচিত ছিল, আমাদের দেশটা এখনো স্টেবল হয় নাই, অর্থনীতিভাবে এখনো অতটুকু অগ্রসর হইতে পারে। তাদের দাবি দাবা থাকতে পারে, তাদের চাওয়া থাকতে পারে, সবকিছু চাওয়া পূরণ একটা সময় আছে, একটা টাইম আছে। কিন্তু এই অগোছালো দেশের মধ্যে যারা, আমি যদি আজকে একটা মূর্খ ব্যক্তি আন্দোলন করে দেশ অচল করে, আমি এটা কিছুটা মানে নিতে পারবো। সে গার্মেন্টস শ্রমিকের আন্দোলন করে আমি এটা মানে নিতে পারবো। কিন্তু শিক্ষিত সমাজ, যারা জাতির বিবেক, তারা আজকে যেভাবে আন্দোলন করে আগামী 2 মাস পরে পরীক্ষার কথা মাথায় না রেখে এইভাবে তাদের বেতন বৃদ্ধির জন্য, তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য আন্দোলন করে রাস্তাঘাট অবরোধ করে দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষতি করতেছে, পড়াশোনার ক্ষতি করতেছে। একটা শিক্ষিত মস্তিষ্কের মানুষ, শিক্ষিত সমাজ, এত বড় একটা শিক্ষক মন্ডল, এরা যে এই কথা এগুলো করতেছে, এইগুলো কি বিবেচনা বোধ করতেছে নাকি কিভাবে করতেছে, আমার বোঝা আসে না। বর্তমান সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা নির্বাচিত সরকার নয়, তো ওনারা যে দাবিগুলো জানাইতেছে অন্তর্বর্তী সরকারের কাছে, তো এটা কতটুকু যুক্তিযুক্ত? প্রত্যেকের দাবি সময় সাপেক্ষ বিশ্লেষণ করে দাবি পূরণ করা হবে। ভাই, আমার পকেটে টাকা নাই, আমার ব্যাংকে টাকা নাই, আপনি শুধু আমার কাছে দাবি করলে আমার প্রতিনিধি বানাইলেন, আমার সরকারের জনগণ থেকে যদি আমি অর্থ কালেক্ট করে আপনাকে তারপরে না দেবো, আমার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে, আমি দেশ সারাতে হিমশিম খাইতেছি, আপনার তো একটা জবে আছেন, একটা চাকরিতে আছেন, সুন্দরভাবে ছেলে মেয়ে নিয়ে চলতেছেন, নিজের এলাকাতে চাকরি করতেছেন, মানসম্মত চাকরি, যেটা শিক্ষক চাকরিটা বহুত সম্মানের চাকরি। কিন্তু আপনার চেয়ে হাজার লক্ষ যুবকরা চাকরিহীন ভাবে ঘুরতেছে, তাদের কি অবস্থা? তাদের কথা একবার ভাবলেন না? এই যে শিক্ষা ব্যবস্থার আজকে অধোগতি কেন? আজকে যে লক্ষ বেকার যুবক তৈরি হয়েছে কেন? এই যে অতিরিক্ত শিক্ষার হার বাড়াতে গিয়ে শিক্ষকরা তাদের নীতি বিবেক আদর্শ সব নষ্ট করছে। কেন নষ্ট করছে? আমি আমার জীবন থেকে বলি, আমার শিক্ষা জীবন থেকে বলি, আমরা দেখেছি আমাদের সে বহুত অযোগ্য ছেলেরা, যারা টেস্ট পরীক্ষায়, এসএসসি টেস্ট পরীক্ষাতে ন্যূনতম একটা বিষয় পাশ করে নাই, কিন্তু যখন ফাইনাল পরীক্ষা হয়েছে এ গ্রেড নিয়ে পাশ করে। এই গ্রেডে কিভাবে পাস করে? কারণ ওই যে যখন পরীক্ষা হয়েছে, হলঘাট হয়েছে, ওখানে আপনি আমার স্কুলের স্টুডেন্টকে ছাড়বেন, আমি আপনাদের স্কুলের স্টুডেন্টকে ছাড়বেন। গত সরকার যিনি হয়েছিলেন, উনি একটা আইন পাস করছিলেন, আমি তখন 9, 10 বা 8, 9 পড়ি তখন। উনি বলছিলেন যে যে স্কুলটা তাদের শিক্ষার হার বাড়াতে পারবে না, তাদের শিক্ষকদের বেতন কর্তন করা হবে। তখন শিক্ষকরা কি বললো, আমরা তো, আমাদের এমন কোনো যোগ্যতা নাই যে ছাত্রদেরকে পড়াই, পিছিয়ে পড়াই, স্টুডেন্টকে পড়াই, বুঝাই, শোনাই, তাদের রেজাল্ট ভালো করতে পারবো। আমরা কি করলাম, এবার শিক্ষকরা সবাই একাত্র হয়ে এবার মিটিং করে তারা ঠিক করলো কি, আপনি আমার স্কুলের ছাত্রদেরকে ছাড় দিবেন, আমি আপনার স্কুলের ছাত্রদেরকে ছাড় দেবো। এর প্রেক্ষিতে শিক্ষার হার অনেকাংশে বাড়ে গেছে। যে ছেলেটা লিখতে পারে না, পড়তে পারে না, ভালো করে ইংরেজি রিডিং পারে না, সে ফাইনাল পরীক্ষাতে A গ্রেড পায়, B গ্রেড পায়। কিভাবে সম্ভব? তো আজকের এই দীর্ঘদিন এই প্রক্রিয়াটা চলার কারণে আজকে সমাজের বেকারত্বের হার এমন ভাবে পর্যায়ে চলে গেছে, যেখানে মানুষ দিনে খাইতে পর্যন্ত কষ্ট হয়ে যেতেছে।